আমন্ত্রণ চ্যানেল 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন সুস্থ থাকুন প্রতিদিন অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি চক্রে। চোখ মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। এই গুরুত্বপূর্ণ অঙ্গটি দিয়ে আমরা পৃথিবীর আলো দেখে থাকি। তবে জটিলতম নানা ধরনের জটিলতায় নানা ধরনের ডিজিজ নিয়ে আমরা প্রতিনিয়ত সাফার করছি। চোখে কী কী ধরনের জটিলতা হতে পারে এবং এই জটিলতাগুলো রোধে আমাদের কতটুকু সতর্ক হওয়া জরুরি। দর্শক, আজ কথা বলবো চোখের নানা জটিলতা এবং তা প্রতিকারে করণীয় বিষয়গুলো নিয়ে। এবং আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ হাফিজুর রহমান, যিনি সহযোগী অধ্যাপক, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং কনসালটেন্ট ভিশন আই হসপিটাল। তার স্বাগত আমাদের আজকের আয়োজনে। আপনাকে অনেক ধন্যবাদ। সেই সাথে চ্যানেল 24 এর যারা দর্শক শ্রোতা যারা শুনছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আপনি স্যার, চোখ এত গুরুত্বপূর্ণ একটি অংশ বা অঙ্গ শরীরের, কিন্তু সেটিতে নানা ধরনের সমস্যায় প্রতিনিয়ত হরহামেশাই রোগীরা ভুগছে। আমরা আসলে কতটুকু সচেতন হতে পারছি বিষয়গুলো জানবো, কিন্তু বয়স ভেদে একজন ব্যক্তির চোখে কি কি ধরনের জটিলতা হতে পারে? আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যেমন প্রথমটি বলেছিলেন যে চোখ মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সংবেদনশীল একটা অঙ্গ। চোখের মাধ্যমেই আমরা সৃষ্টিকর্তার সৃষ্টিকে দেখতে পাই। এখন এই সামান্য একটু সমস্যাও কিন্তু চোখের বিশাল একটা আকার ধারণ করতে পারে। এমনকি একজন মানুষ কিন্তু অন্ধত্বের শিকার হতে পারেন, এবং সেটা যে কোনো বয়সেই হতে পারে। যেমন যে নবজাতক শিশুটি মাতৃগর্ভ থেকে 37 সপ্তাহের পূর্বে জন্ম নিয়েছে, তার ওজন যদি কম থাকে, যেমন 2500 গ্রামের চেয়ে কম থাকে, সেই নবজাতক শিশুটিও কিন্তু অন্ধত্বের শিকার হতে পারে। আবার বয়স ভেদে যদি আমি চিন্তা করি, একজন কিশোর যার আপনার চশমা পরা দরকার সঠিক সময়ে, সে সঠিক সময়ে চশমাটা পরে নাই, তার চোখটা অলস হয়ে সে অন্ধত্বের শিকার হতে পারে। আবার দেখা যাচ্ছে সে মানে যে কোনো বয়সেই আঘাতজনিত কারণে একজন মানুষ অন্ধত্বের শিকার হয়। আমরা বয়স ভেদে যেরকম চিন্তা করি যে সাধারণত প্রাপ্তবয়স্ক যাদের বয়স 40-এর উপরে, তাদের চোখে ছানি পড়তে পারে, তাদের চোখে প্রেশার বেড়ে যেতে পারে। আবার যদি ডায়াবেটিস থাকে তাহলে খুব অল্প বয়সে চোখে ছানি পড়ে, চোখের প্রেশার বেড়ে যেতে পারে, যাকে গ্লুকোমা বলে। সব কিছু মিলিয়ে যে কোনো বয়সেই একজন মানুষ অন্ধত্বের শিকার হতে পারে। তার মানে বয়স ভেদে কারণগুলো ভিন্ন হয়ে থাকে, তবে যে কোনো বয়সে হতে পারে। একটু নবজাতকদের বিষয়ে আসি। একদম ছোট নবজাতকের চোখে আমরা জানি রেটিনোপ্যাথি ও প্রিম্যাচুরিটি নামে একটি জটিলতা হয়ে থাকে। রেটিনোপ্যাথি প্রিম্যাচুরিটি বলতে কি বোঝায়? এটা আমাদের খুব সচেতনতার একটা ব্যাপার। যে সকল নবজাতক 37 সপ্তাহের পূর্বে জন্ম নিয়েছে অথবা 2500 গ্রামের চেয়ে কম ওজন নিয়ে জন্ম নিয়েছে, তার চোখের ভিতরে এক ধরনের আপনার একটা পর্দা থাকে, যে পর্দাটাকে রেটিনা বলে। সেই রেটিনাটা হচ্ছে সাধারণত একটা আলোক রশ্মি যখন সেখানে পড়ে, সেখানে একটা ছবি তৈরি হয়। সেই ছবিটাই সাধারণত আমাদের মস্তিষ্কে যখন গিয়ে পৌঁছায় তখন আমরা একটা জিনিসকে দেখি। কিন্তু সেই নবজাতক শিশুটির রক্তের নালীগুলি তৈরি হয় না। আমাদের সাধারণত যখন আপনার 9 মাস বা 9 মাস প্লাস একটা নবজাতক শিশু মাতৃগর্ভ থেকে বের হয়ে আসে, তার রক্তের নালীগুলি তৈরি হতেও আরও 1 মাস সময় লাগে। কিন্তু যে নবজাতকটি এর পূর্বেই জন্ম নিয়েছে, তার সেই রক্তের নালীগুলি তৈরি হয় না। আপনি চিন্তা করেন যে রেটিনার রক্তের নালীর মাধ্যমে রেটিনায় খাবার যায়, রেটিনার রক্তনালী বন্ধ আছে, তাহলে কি হবে? সেখানে কোনো খাবার যাবে না, সেখানে শুকিয়ে যাবে, এবং সেখানে দেখা যাবে পরবর্তীতে রক্তক্ষরণ হবে, সেখানে পানি জমবে। আলটিমেটলি এই যে প্রবলেমগুলি, সেই প্রবলেমগুলি সাধারণত বলা হয় রেটিনোপ্যাথি প্রিম্যাচুরিটি। এখন একটা নবজাতক শিশুকে যদি আমরা 1 মাসের মধ্যে তার চিকিৎসা না করি, আমি আবারও বলছি, নবজাতক শিশুটির যদি আমরা 1 মাসের মধ্যে তার চিকিৎসা না করি, তাহলে সেই নবজাতক শিশুটি আপনার অন্ধত্বের শিকার হতে পারে। আচ্ছা। আমি এই জন্য আপনার মাধ্যমে যারা লাইভে শুনছেন, আমি বলবো যে সমাজের আমাদের প্রত্যেকের একটা দায়িত্ব আছে, যে বিশেষ করে গাইনিকোলজিস্ট, নিওনেটোলজিস্ট এবং বিশেষ করে বাচ্চার বাবা মা, যে নবজাতক শিশুটি আগেই জন্ম নিয়েছে, তাকে অবশ্যই একজন রেটিনা স্পেশালিস্ট, চোখের রেটিনা স্পেশালিস্টকে দিয়ে 1 মাসের মধ্যেই তার চোখটাই পরীক্ষা করে নিতে হবে। কিন্তু বোঝার উপায় কি? সন্তানটি তো কথা বলতে পারে না বা মনের ভাষা প্রকাশ করতে পারছে না। এই জন্যই দায়িত্বটা আপনার সমাজের সবাইকে নিতে হবে। যেমন আমি যে গাইনোকোলজিস্ট সিজারিয়ান সেকশন করেছেন বা বাচ্চা ডেলিভারি করেছেন, তারও দায়িত্ব আছে। যে নিওনেটোলজিস্ট সেই নবজাতক শিশুটিকে দেখছেন, তারও দায়িত্ব আছে। এবং আপনি বাবা মা, আপনাকেও দায়িত্ব আছে যে আমার বাচ্চাটা এর পূর্বেই জন্ম নিয়েছে, ফুল টার্মের আগেই জন্ম নিয়েছে, আমার বাচ্চার চোখটাকে একজন রেটিনা স্পেশালিস্টকে দেখাতে হবে। কারণ বাচ্চা তো কোনো কমপ্লেইন করতে পারে না। একদমই তাই।
তো সেক্ষেত্রে যদি তাৎক্ষণিক চিকিৎসা না করে অন্ধত্ব বরণ করার একটা শঙ্কা রয়েছে। অন্ধত্বের একটা মানে সমূহ সম্ভাবনা থাকে। আচ্ছা, সেক্ষেত্রে স্যার চিকিৎসা পদ্ধতির সুবিধাগুলো কি কি? চিকিৎসা, আমরা নবজাতক শিশুকে আমরা পরীক্ষা করি, চোখের মণিকে বড় করে পরীক্ষা করে দেখি যে তার কোন স্টেজে আছে। বিভিন্ন স্টেজ আছে। যদি মানে দেখা যাচ্ছে যে তার এখনো রক্তের নালীগুলি তৈরি হচ্ছে না, একটা জায়গা হোল্ড হয়ে আছে, তাহলে আমরা সেই জায়গাগুলিতে লেজার দিয়ে দিই। লেজার দিলে ওই জায়গাটা থেকে আপনার নতুন নতুন রক্তের নালী তৈরি হবে না। কারণ আমরা জানি যে যে জায়গাটা শুকিয়ে যায় সেখান থেকে একটা পদার্থ তৈরি হয়, বিজিএফ নামে একটা পদার্থ তৈরি হয়, ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর। সেখান থেকে নতুন নতুন রক্তের নালী তৈরি হয়। রক্তের নালীগুলি ইমেচিওর থাকে, ছিঁড়ে যায়। কিন্তু আমি যদি জায়গাটাকে লেজার দিয়ে বার্ন করে দিই, তাহলে সেখান থেকে অক্সিজেনের যে পরিমাণটা কম ছিল সেই অক্সিজেনের পরিমাণটাকে আরও কমিয়ে দিলাম, তখন আর ডিমান্ডটা থাকে না, সেই বিজিএফ পদার্থটা রিলিজ হয় না, যার ফলে সেই জায়গাটা ভালো থাকে, তার মানে মেকুলাটা ভালো থাকে এবং সে ভালো দেখে। আর সেকেন্ড হচ্ছে যে যদি দেখি না আপনার মানে এপিআরওপি একটা শব্দ আছে, যদি দেখি না তার এর চেয়ে বেশি জটিল, তাহলে আমরা সাধারণত একটা ইঞ্জেকশন দিই। অ্যাভাস্টিন নামে একটা ইঞ্জেকশন আছে, সেই একটা ইঞ্জেকশন দিই। সেই ইঞ্জেকশন দিয়ে সাধারণত ওই জায়গাটাকে সুস্থ করে তারপর আমরা সাধারণত লেজার দিই। আমি আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদেরকে বলি যে শুধু একটা নবজাতক শিশুকে 1 মাসের মধ্যে চিকিৎসা দিলেই হবে না, তাকে আমরা ফলো আপে রাখি। তার চোখের চশমা লাগতে পারে, তার চোখে পরবর্তীতে টেরা হয়ে যেতে পারে। এই টেরাজনিত কারণে এবং চশমা যদি না পড়ে তাহলে সেই কারণেও একটা বাচ্চা অন্ধত্বের শিকার হতে পারে। সো একটা বাচ্চা যেমন নবজাতক শিশুটিকে লেজার দেওয়া হয়েছে বা ইঞ্জেকশন দেওয়া হয়েছে, তাকে অবশ্যই চক্ষু চিকিৎসকের পরামর্শক্রমে তাকে থাকতে হবে। স্যার, এই যে এত জটিলতা, অবশ্যই বাবা মাকে, পরিবারের প্রত্যেকটি ব্যক্তিকে সচেতন হওয়াটা খুব জরুরি। খুবই জরুরি। ডেলিভারির পরবর্তীতে বাচ্চাটির কোনো সমস্যা হচ্ছে কিনা চোখে, একটু একটু বড় বাচ্চাদের দেখে যেতে চাই। আমরা তো জানি বাচ্চারা এখন অনেক বেশি ডিভাইস কেন্দ্রিক জীবনযাপন করছে, খেলা খেলছে সেটিও একটি ডিভাইসকে কেন্দ্র করে। সব কিছুর প্রতি যে এত বেশি সোশ্যাল মিডিয়া বা ডিভাইসের প্রতি এত মাত্রায় অ্যাডিকশন বাচ্চাদের, তো সেক্ষেত্রে চোখে কোনো ধরনের জটিলতা হচ্ছে কিনা? অনেক সময় বাচ্চারা দেখা যায় কম্পিউটারের একদম সামনে এসে বসে কাজ করছে। এটা দুটো জিনিস। আপনি খুব সুন্দর একটা জনগুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন, খুব সুন্দর প্রশ্নটা। দেখেন, আমাদের চোখের, আমি একটু বলেছি যে আমরা আসলে দেখি চোখ দিয়ে দেখি না, কিন্তু আমরা দেখি মস্তিষ্ক দিয়ে, আমাদের ব্রেন দিয়ে দেখি। আমাদের চোখে যখন একটা আলোকরশ্মি পড়ে, চোখের লেন্সের মধ্যে আলোকরশ্মিটা পড়ার পর এই আলোকরশ্মিটা আমাদের চোখের পিছনে রেটিনা থাকে। এই রেটিনায় যখন আলোকরশ্মিটা পড়ে তখন সেখানে একটা ছবি তৈরি হয়। সেই ছবিটা একটা নার্ভ আছে, যে নার্ভটাকে বলে অপটিক নার্ভ। সেই নার্ভের মাধ্যমে যখন মস্তিষ্কে গিয়ে পৌঁছায় তখন সাধারণত আমরা একটা জিনিসকে দেখি এবং একটা নির্দিষ্ট দূরত্ব থেকে দেখি। এখন যে শিশুটি, দুটো প্রশ্ন, একটা হচ্ছে যে ডিভাইস নির্ভর, যে ডিভাইস আমাদের শিশুদের চোখ অনেক নষ্ট করে দিচ্ছে। এটা একটা ভয়াবহ আকার, একটা আমি মনে করব যে একটা মাদকের চেয়েও বেশি ভয়াবহ আকার ধারণ করছে। যখন আমরা একটা জিনিসকে দেখি নির্দিষ্ট দূরত্ব থেকে আলোকরশ্মিটা আসে, কিন্তু একটা বাচ্চা সে যখন কাছে থেকে, আমরা যখন এর বই পড়ি, দেখেন এই আমরা 2-3 মিটার দূর থেকে আমরা সাধারণত বই পড়ি বা পেপার পড়ি, কিন্তু একটা বাচ্চা যখন ডিভাইস দেখে তখন সে মোবাইলটাকে কাছে নিয়ে দেখে, যার ফলে সে অল্প দূরত্ব তার ব্রেনে কিন্তু অ্যাডজাস্ট করে নিচ্ছে। তার যে নির্দিষ্ট দূরত্ব যে ব্রেনে থাকার কথা ছিল, সেই নির্দিষ্ট দূরত্বটা তার ব্রেনে কিন্তু নাই, ব্রেনে গিয়ে আলোকরশ্মি পড়ছে না, যার ফলে সে কিন্তু আপনার অল্প দূরত্বটা তার ব্রেনে অ্যাডজাস্ট করছে, যার ফলে সে দূরের দৃষ্টি সে কিন্তু দেখতে পায় না, দূরের জিনিসটাকে ভালো দেখতে পায় না। সেকেন্ড হলো যে ডিভাইসের কারণে আপনার আরেকটা প্রবলেম হয়, সেটা হচ্ছে যে এখানে এক ধরনের রশ্মি তৈরি হচ্ছে আমাদের ডিভাইসগুলিতে। আপনি মোবাইল বলেন, ল্যাপটপ বলেন, ট্যাব বলেন, এগুলি থেকে এক ধরনের আলোকরশ্মি, আল্ট্রাভায়োলেট রে নিঃসরণ হচ্ছে। সেই আল্ট্রাভায়োলেট রশ্মিটাও আমাদের চোখের ক্ষতি করছে, আমাদের স্কিনের ক্ষতি করছে, আমাদের মস্তিষ্কের ক্ষতি করছে, যার ফলে আমাদের শিশুরা সুস্থভাবে কিন্তু তারা বড় হচ্ছে না। চোখের তো ক্ষতি করছেই, মানে সুস্থভাবে তারা বড় হচ্ছে না। আমি আপনার মাধ্যমে যারা দর্শক শ্রোতা যারা শুনছেন, আমি অভিভাবকদেরকে বলবো আপনাদের সন্তানদের বিশেষ করে তাদের খেলাধুলায় আগ্রহী করে তুলুন, তাদেরকে বই পড়তে তাদেরকে উৎসাহিত করে তুলুন, কিন্তু তাদেরকে কখনো ডিভাইস দিয়ে, কোনো মোবাইল বা অন্য কোনো ডিভাইস তার হাতে তুলে দিয়ে তাকে ধ্বংসের হাত থেকে তাকে রক্ষা করুন। আরেকটা কথা বলি, আপনি যে শিশুদের কথা বলেছেন সেটা হচ্ছে যে বাচ্চারা দূর থেকে ব্ল্যাকবোর্ড, বিশেষ করে অনেক অভিভাবক বা অনেক টিচার আমাদের কাছে কমপ্লেন করেন যে আমার শিশুটি দূরের ব্ল্যাকবোর্ড দেখতে পায় না, বা কাছে গিয়ে তাকে টেলিভিশন দেখতে হচ্ছে, সে দূর থেকে টেলিভিশনের অক্ষরগুলি পড়তে পারে না। এটা কারণ হচ্ছে যে আমাদের চোখের যে উপরে যে অংশটা দেখতে পাচ্ছেন সেটাকে বলে কর্নিয়া। কর্নিয়া থেকে আমাদের পিছনে অংশটা হচ্ছে রেটিনা। আমি আগেই বলেছি কর্নিয়া থেকে রেটিনার দূরত্ব হচ্ছে 24 থেকে 25 মিলিমিটারের মতো।
তাহলে একটা আলোক রশ্মি 24 মিলিমিটারের মধ্যে যখন পড়ে তখন একটা ছবি তৈরি হয়। কিন্তু যদি কোনো বাচ্চা জন্মগতভাবে, আমি আবারও বলছি, কোনো বাচ্চা জন্মগতভাবে তার চোখটা যদি, চোখের ভিতরের অংশটা যদি একটু বড় হয়, ধরেন 24 মিলিমিটারের জায়গায় সে 30 মিলিমিটার নিয়ে জন্ম নিয়েছে, তাহলে তার আলোক রশ্মিগুলি 30 মিলিমিটারের মধ্যে পড়ে না। আচ্ছা, তাহলে কি হচ্ছে, সে তখন দূরের জিনিসটা দেখতে পায় না। আবার যখন এই বাচ্চাটা যখন ধীরে ধীরে বড় হচ্ছে, কিশোর হচ্ছে, 12 বছর 14 বছর হয়ে যাচ্ছে, তখন তার হাত পা বড় হচ্ছে, তার শরীরটা বড় হচ্ছে, তার পিছনের অংশটুকু আরো বড় হচ্ছে। তার মানে ধরেন আপনার 34 মিলিমিটার হয়ে যাচ্ছে। যে আলোক রশ্মিটা 24 মিলিমিটারের মধ্যে পড়ার কথা ছিল, এখন তার রেটিনা পিছনে চলে যাওয়াতে 34 মিলিমিটারের মধ্যে আলোক রশ্মিগুলি পড়ছে, সেখানে আলোক রশ্মিগুলি যায় না, যার ফলে সে দূরের জিনিসটা দেখতে পায় না। এইসব বাচ্চাদেরকে বলে মায়োপিয়া, মানে হ্রস্ব দৃষ্টি। সেই বাচ্চাদেরকে অবশ্যই তাকে চশমা পড়তে হবে, এবং আমরা সাধারণত তাদেরকে মাইনাস পাওয়ারের চশমা দিই। আচ্ছা আচ্ছা। এদের ভয়াবহতা হচ্ছে যে এই বাচ্চাগুলি আপনার অন্ধত্বের শিকার হতে পারে। আচ্ছা, যদি সঠিক সময়ে যদি সে চশমা না পড়ে। মনে করেন আমাদের চোখের ডেভেলপমেন্টটা কমপ্লিট হয়ে যায় 5 থেকে 6 বছরের মধ্যে। এখন আমার চোখের রেটিনার বা আমাদের ব্রেনের ডেভেলপমেন্ট কমপ্লিট হয়ে যাচ্ছে, কিন্তু সেই বাচ্চা কোনো চশমা পরে নাই। তাহলে কি হবে, সে একটা ভুল পাওয়ারে, আপনি মনে করেন ফর এক্সাম্পল আপনি একটা সুস্থ হাত, এই সুস্থ হাতকেও যদি আপনি 6 মাস এরকম করে রাখেন, আমি যদি বলি এখন অর্থেই আপনি হাতটাকে নিচে নামান, আপনি হাতটাকে নিচে নামাইতে পারবেন? কষ্ট হয়ে যাবে। ঠিক তেমনি যে বাচ্চাটার চশমাটা পরা দরকার ছিল 5 থেকে 7 বছর বয়সে, সে যদি আপনার 5 থেকে 7 বছর বয়সে চশমাটা পরে নাই, তাহলে সে কি হবে, তার চোখটা অলস হয়ে যাবে। আচ্ছা, এই অলস হয়ে যাওয়াটাকে আমাদের চিকিৎসকদের ভাষা বলি আমরা অ্যামব্লিওপিয়া। চোখ ভালো, চোখের স্ট্রাকচার ভালো, কিন্তু চশমা সঠিক সময় পরে নাই, তার দুই চোখে 2 ধরনের দৃষ্টি ছিল, যার ফলে দেখা যাচ্ছে তার চোখ অ্যামব্লিওপিয়া হতে পারে এবং পার্মানেন্ট কিন্তু সে একটা অন্ধ হতে পারে। আপনার মাধ্যমে একটা জিনিস বলি, যে যেহেতু আপনি প্রশ্নটা করেছেন, যে এই মাইনাস পাওয়ারের যে চশমাগুলি যে সকল বাচ্চারা পরে, তাদের ক্ষেত্রে আমি অভিভাবকদেরকে বলবো যে আপনার বাচ্চা যদি মাইনাস পাওয়ারের চশমা পরে থাকে, বৎসরে অন্ততপক্ষে একবার, আমি আবারও বলছি যে বৎসরে অন্ততপক্ষে একবার আপনার বাচ্চার চোখ একজন রেটিনা স্পেশালিস্টকে দিয়ে পরীক্ষা করাবেন। কেন করাবেন? আমি আগেই বলেছি যে তার চোখটা স্বাভাবিকের তুলনায় ভিতরে বড়। আপনি একটা জিনিস চিন্তা করেন, যে একটা বেলুনকে যখন আমি ফু দিতে থাকি, বেলুনটা কি হচ্ছে, ধীরে ধীরে বড় হচ্ছে। একদমই। তো বড় হওয়ার পর একসময় কি হতে পারে, ফেটে যেতে পারে। তাহলে একটা বাচ্চার চোখ ধীরে ধীরে বড় হচ্ছে, ভিতরে বড় হচ্ছে, তার চোখটা বেলুনের মতো পাতলা হয়ে একসময় ফেটে যেতে পারে। নিশ্চয়ই। এটাকে বলে রেটিনাল ডিটাচমেন্ট। আচ্ছা। তো রেটিনার যদি ছিঁড়ে যায়, তাহলে একটা শিশু, আপনার আমার এই 14-15 বছরের একটা শিশু, একটা সন্তান, সে আপনার অন্ধত্বের শিকার হতে পারে। সো আপনার মাধ্যমে আমার দর্শক শ্রোতা যারা শুনছেন চ্যানেল 24-এর, আমি তাদেরকে বলবো, আপনার বাচ্চা যদি মাইনাস পাওয়ারের চশমা পরে থাকে, তাহলে বছরে অন্ততপক্ষে একবার একজন রেটিনা স্পেশালিস্টকে দিয়ে আপনার বাচ্চার চোখটিকে পরীক্ষা করে নেবেন। মানে এটা স্যার এত গুরুত্বপূর্ণ একটি তথ্য এই কারণে যে দেখা যায় কোনো একটি বাচ্চা মানে চশমা পড়ছে, উনি চিন্তা করে বা অভিভাবকরা চিন্তা করে যে চশমা তো দিয়ে দিয়েছে, এইটাই কন্টিনিউ করতে হবে, কিন্তু পাওয়ার যে আবার অ্যাডজাস্টমেন্ট করা প্রয়োজন, একটা নির্দিষ্ট সময় পরে, এই বিষয়গুলো ভাবনা একদমই আমাদের মাথায় আসে না। অবশ্যই সচেতন হওয়াটা খুব বেশি জরুরি। এই সচেতনতার জন্যই তো আজকের আমাদের এই প্রোগ্রাম। একদমই তাই। স্যার, ডায়াবেটিস নিয়ে একটু আলোচনা করতে চাই। বিশ্বব্যাপী এত ডায়াবেটিস মহামারী আকার ধারণ করেছে, যেটি প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে ক্ষতিগ্রস্ত করছে, এবং তার মাঝে চোখ অন্যতম। স্যার, ডায়াবেটিসের কারণে আসলে চোখে কি কি ধরনের সমস্যা হতে পারে? এই সঠিক কথাই বলেছেন। বিশ্বে প্রায় 60 কোটি মানুষ ডায়াবেটিস আক্রান্ত। এর মধ্যে সবচেয়ে খারাপ নিউজ হচ্ছে, আমাদের বাংলাদেশে প্রায় 1.5 কোটি মানুষ ডায়াবেটিস রোগে আক্রান্ত। এর মধ্যে 28%, শতকরা 28% লোক চোখের রেটিনোপ্যাথি নামে একটা ডিজিজ আছে, সে যা একটা মানুষকে স্থায়ীভাবে অন্ধত্বের শিকার করতে পারে। এই রেটিনোপ্যাথিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এই ডায়াবেটিসের কারণে ডায়াবেটিস যদি অনিয়ন্ত্রিত থাকে অথবা দীর্ঘমেয়াদী থাকে, দীর্ঘমেয়াদী বলতে আমি সাধারণত 5 বছরের বেশি কথা বলবো। যদি কারো 5 বছরের বেশি ডায়াবেটিস থাকে এবং অনিয়ন্ত্রিত থাকে, যদি ডায়াবেটিসটা যদি আপনার নিয়ন্ত্রণের মধ্যে না থাকে, তার সাথে যদি উচ্চ রক্তচাপ থাকে, যদি তার রক্ত শূন্যতা থাকে, এবং যদি উনি কোনো গর্ভবতী মা হয়ে থাকেন, তাহলে তার অন্ধত্বের পরিমাণটা অনেক বেশি। চোখের ডায়াবেটিসের কারণে আমাদের চোখে যে পাতা দেখা যাচ্ছে, সে চোখের পাতার মধ্যে খুব ঘন ঘন প্রদাহ হবে, কয়েকদিন পরপর দেখা যাবে প্রদাহ হতে পারে। চোখের পাতাটা কিন্তু নিচে আপনার পড়ে যেতে পারে। আমাদের যে থার্ড নার্ভ আছে, থার্ড ক্রেনিয়াল নার্ভ আছে, সে নার্ভটা দুর্বল করে দিতে পারে, যার ফলে
আপনার ওই যে চোখের পাতাটা পড়ে যেতে পারে। আচ্ছা, চোখের যে কর্নিয়া আছে সে কর্নিয়াতে দেখবেন ঘন ঘন প্রদাহ হচ্ছে, ইনফেকশন হচ্ছে। আবার চোখের যে পানির পরিমাণটা কিন্তু আপনার কমে দিচ্ছে, যেটা আমাদের চোখকে শুষ্ক করে দেয়। খুব অল্প বয়সে দেখবেন যে যার ডায়াবেটিস আছে, খুব অল্প বয়সে তার চোখে ছানি পড়ে যাচ্ছে, খুব অল্প বয়সে তার চোখের প্রেশার বেড়ে গিয়ে তার চোখ নষ্ট হয়ে যাচ্ছে, যাকে আমাদের গ্লুকোমা বলে। আর চোখের যে নার্ভটা আছে সে নার্ভটা শুকিয়ে যেতে পারে। আবার যে রেটিনোপ্যাথির কথা যেটা বললাম, যে আমাদের রক্তের নালীগুলিকে ব্লক করে দিয়ে সেখানে আপনার রক্তক্ষরণ হতে পারে, ভিট্রিয়াস হেমোরেজ হতে পারে, রেটিনা ছিঁড়ে যেতে পারে। এবং একজন মানুষ কিন্তু ডায়াবেটিস জনিত কারণে স্থায়ীভাবে অন্ধত্বের শিকার হতে পারে যদি তিনি সঠিক সময়ে তার চিকিৎসাটা না নেন। একদমই। স্যার, এত এত জটিলতা কেবলমাত্র ডায়াবেটিস একটি রোগকে কেন্দ্র করে, মানে বিষয়টি আসলে খুব বেশি শঙ্কিত হবার মতো। ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখাটা এতটা জরুরি। স্যার, একটু যাব যে ডায়াবেটিসের মধ্যে তো অনেক জটিলতার কথা বলছিলেন, তার মধ্যে যদি একটু যেতে চাই গ্লুকোমাতে। গ্লুকোমা এত বেশি আক্রান্ত এবং আমরা জানি সারা বিশ্বে অন্ধত্বের দ্বিতীয় বৃহত্তম কারণ গ্লুকোমা। আমি মনে হয় দ্বিতীয় বৃহত্তম বলে শব্দটি ভুল করেছি নাকি সঠিক, এটি আপনি আমাকে একদমই কারেকশন করে দেবেন এবং জানবো যে গ্লুকোমা বলতে আমরা কি বুঝি। গ্লুকোমা বলার আগে আমি যে কথাটা বলছিলাম যে ডায়াবেটিসের কারণে আপনার গ্লুকোমা হচ্ছে, ইউর রাইট। ডায়াবেটিস জনিত কারণে অন্ধত্বের পরিমাণ সেকেন্ড পজিশনে আছে, প্রথম কিন্তু ছানি জনিত কারণে, আচ্ছা আর আচ্ছা। তৃতীয় হচ্ছে গ্লুকোমা। গ্লুকোমা তবে এখন সুখবর হচ্ছে যে বাংলাদেশের গ্লুকোমা রোগী সাসপেক্ট হচ্ছে এবং যথাযথ চিকিৎসা আমাদের বিভিন্ন হাসপাতালগুলিতে দেওয়া হচ্ছে। গ্লুকোমা মানে অর্থ হচ্ছে যে আমাদের চোখের যদি প্রেশার কোনো কারণে বেড়ে যায়, আমাদের চোখের মধ্যে এক ধরনের প্রেশার থাকে, একটা পদার্থ থাকে নাম একুয়াস হিউমার। সেই পদার্থটা আমাদের চোখের ভেতরে এক ধরনের প্রেশার তৈরি করে, সাধারণত 9 থেকে 21 মিলিমিটার সাধারণত মার্কারি এই প্রেশারটা। যদি প্রেশারটা বেশি হয় তাহলে আপনার চোখে সমস্যা হতে পারে। আবার চোখের প্রেশার না বাড়লেও চোখে গ্লুকোমা হতে পারে। গ্লুকোমা বলতে আমরা সাধারণত বুঝি যে আমাদের ফিল্ডটা কমে যাবে। হ্যাঁ হ্যাঁ। আমাদের চোখের পিছনে যে অপটিক নার্ভ আছে, যে নার্ভের কথা বলেছিলাম, যে নার্ভের মাধ্যমে আলোক রশ্মিটা ব্রেনে নিয়ে যাবে, সেই অপটিক নার্ভটা যদি ড্যামেজ হয়, সেই অপটিক নার্ভের এখানে 12 লক্ষ ফাইবার থাকে। তো যদি চোখের প্রেশার বাড়ে তাহলে সেই 12 লক্ষ নার্ভ ফাইবার ড্যামেজ হতে থাকে। তাহলে এই ফাইবারগুলি যদি ড্যামেজ হয়, যে ফাইবারগুলির মাধ্যমে আলোক রশ্মিটা মস্তিষ্কে যাওয়ার কথা, এখন আবার সেই ফাইবারগুলি নেই, তাহলে সেই ফাইবারগুলি না থাকলে কি আলোক রশ্মিগুলো তো আপনার ব্রেনে নিতে পারবে না, যার ফলে আমরা অন্ধত্বের শিকার হব। তো এই গ্লুকোমার ক্ষেত্রে দেখা যায় যে অনেক রোগীর কোনো কমপ্লেনই থাকে না, যে বলে স্যার আমি তো সবই দেখতে পাচ্ছি। আচ্ছা। কিন্তু প্রবলেম হচ্ছে তার ফিল্ডটা কমতে থাকে। মনে করেন আমি সোজা ছবি দেখতে পাচ্ছি, কিন্তু আমার সাইডে আপনার দৃষ্টিটা কমে যাচ্ছে, সাইডে কিন্তু আমি ভালো দেখছি না। যার ফলে তারা দেখবেন রাস্তা পার হওয়ার সময় মানে রিক্সা বা বিভিন্ন যানবাহনের ধাক্কা খায়। কারণ কি, তারা সাইডে দেখতে পাচ্ছে না যে পাশে একটা রিক্সা আসছে বা পাশে একটা যানবাহন আসছে, কিন্তু সামনে ছবি দেখতে পাচ্ছে। তো গ্লুকোমাকে বলা হয় কিন্তু সাইলেন্ট কিলার, মানে নীরব ঘাতক। আপনার চুপি চুপি সে আপনার চোখে অন্ধত্বের শিকার করবে এবং পার্মানেন্টলি অন্ধত্বের শিকার করে। তো এইসব ক্ষেত্রে আমরা সাধারণত আমাদের যে চক্ষু বিশেষজ্ঞরা আছে, বিশেষ করে গ্লুকোমা স্পেশালিস্টরা আছেন, তারা তার ফিল্ড করেন, ভিজুয়াল ফিল্ড একটা পরীক্ষা করেন। প্রাথমিক লেভেলে ভিজুয়াল ফিল্ডে আপনার আসবে না, তাদের ওসিটি মেকুলা আমরা সাধারণত করি, আমাদের নার্ভ ফাইবারগুলিকে দেখি কতটুকু ফাইবার আছে, আরও অনেক উন্নত আপনার ইনভেস্টিগেশন বাংলাদেশে হচ্ছে। সবগুলি করে প্রাথমিক লেভেলেই সাধারণত আমরা বুঝতে পারি যে একটা পেশেন্টের তার প্রেশার বাড়ছে কিনা। আমরা অ্যাপ্লানশন টোনোমেট্রি করে আমরা বুঝতে পারি যে তার প্রেশার বেশি আছে কিনা। তাহলে এইসব ক্ষেত্রে সাধারণত গ্লুকোমার আমরা প্রাথমিক লেভেলেই গ্লুকোমাকে আমরা সাসপেক্ট করে ডায়াগনোসিস করে তাকে আমরা যদি সঠিক সময়ে তার চিকিৎসা দিই। স্যার, চিকিৎসা পদ্ধতি তো সম্পর্কে জানাটা খুব বেশি জরুরি, কিন্তু একজন ব্যক্তি মানে কোন ধরনের উপসর্গের মাধ্যমে আপনার কাছে যাবে? আমরা তো একটা জানলাম যে আশেপাশে জিনিস দেখতে পাচ্ছে না বা ধাক্কা খাচ্ছে রাস্তা পার হতে গেলে, চোখে দৃষ্টি হ্রাস পাচ্ছে, এর সাথে অ্যাসোসিয়েটেড কি চোখ ব্যথা, চোখ জ্বালা পোড়া বা অন্য কোনো জটিলতা হতে পারে? গ্লুকোমা দুই ধরনের আছে, একটা হচ্ছে ওপেন অ্যাঙ্গেল, একটা হচ্ছে অ্যাঙ্গেল ক্লোজার। ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা যে জিনিসটা, তার রোগীর কোনো কমপ্লেনই থাকে না, রোগী সবই দেখতে পাচ্ছে, তার কোনো ব্যথা নেই। এটাকে বললাম নীরব ঘাতক, নীরবে সে আপনার চোখের যে রেটিনার যে আপনার ফাইবারগুলিকে নষ্ট করছে। কিন্তু অ্যাঙ্গেল ক্লোজার যে আপনার যে গ্লুকোমা, সেই ক্ষেত্রে রোগী কিন্তু ব্যথার কমপ্লেন করতে পারবে, বিশেষ করে যে সকল রোগীরা টেলিভিশন দেখে, অন্ধকারে টেলিভিশন দেখে, তার দেখা যাবে যে সে চোখে প্রচন্ড রকমের ব্যথা শুরু হয় এবং চোখ লাল হতে পারে। তার অ্যাঙ্গেলটা ক্লোজ, তার চোখের ভিতরে যে পানিটা থাকে, যে আপনার একুয়াস হিউমারটা থাকে, সেটা আপনার বের হতে পারে না, যার ফলে আপনার প্রচন্ড ব্যথা অনুভব করে। যখন ব্যথা অনুভব করে তখন রোগীরা সাধারণত আমাদের কাছে আসে। কিন্তু আমি বলবো যে প্রত্যেকটা মানুষের যারা সুস্থ মানুষ,
তাদেরও বৎসরে অন্ততপক্ষে একবার আপনি একজন চক্ষু চিকিৎসকের কাছে গিয়ে আপনি বলবেন যে ডাক্তার সাহেব আপনি আমার চোখের প্রেশারটা একটু মেপে দেন। ওই ডাক্তার সাহেব তখন আপনার বুঝতে পারবে যে আপনি গ্লুকোমার কথা আপনি চিন্তা করছেন, আপনি গ্লুকোমার ব্যাপারটা আপনি জানছেন, তখন ওই ডাক্তার সাহেবই আপনার হয়তো চোখের মণিকে বড় না করেও আপনার চোখের ফাইবারগুলি দেখে নেবেন। একদমই। যদি তিনি মনে করেন যে হ্যাঁ এই পেশেন্ট তার তো কোনো কমপ্লেন নেই, তো তিনি তো ভালোই দেখছেন, কিন্তু একটা কমপ্লেন করতে পারে যে আমি পার্শ্ব থেকে জিনিসগুলো দেখতে পাচ্ছি না, তো সেই সব ক্ষেত্রে শান্ত এই প্রত্যেকটা উপসর্গ যদি উপস্থিত থাকে অবশ্যই চিকিৎসকের কাছে যাওয়াটা খুব বেশি জরুরি। সেক্ষেত্রে গ্লুকোমা হবার একটি শঙ্কা রয়েছে। তার গ্লুকোমার চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আমরা বিস্তারিত জানবো, তবে সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, চ্যানেল 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন সুস্থ থাকুন প্রতিদিন অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন সুস্থ থাকুন প্রতিদিন অনুষ্ঠানে। সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ, আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। তাই বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। বিরতির আগে কথা বলছিলাম গ্লুকোমা নিয়ে, কি কি ধরনের লক্ষণ বা উপসর্গের মাধ্যমে বুঝবে এবং সেক্ষেত্রে শনাক্তকরণের পদ্ধতিগুলো সম্পর্কে বলছিলেন। স্যার, একটি বিষয় চলেই আসে যে গ্লুকোমা নিয়ে যেহেতু কথা বলছি, উচ্চ রক্তচাপের সাথে গ্লুকোমার কোনো সম্পৃক্ততা রয়েছে কিনা? হ্যাঁ, উচ্চ রক্তচাপের সাথে গ্লুকোমার সম্পর্ক আছে। সাধারণত আমাদের যে 10 মিলিমিটার অফ মার্কারি যদি উচ্চ রক্তচাপ বাড়ে, তাহলে দেখা যাচ্ছে 1 মিলিমিটার সাধারণত আপনার চোখের প্রেশার বাড়ে। আবার 10 মিলিমিটার যদি আমাদের শারীরিক উচ্চ রক্তচাপ যদি কমে যায়, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের চোখের প্রেশারও 1 মিলিমিটার কমে যায়। এই জন্য আমরা সাধারণত বলি যাদের গ্লুকোমা থাকলে তার ডায়াবেটিস থাকার সম্ভাবনা থাকে, তার উচ্চ রক্তচাপ থাকার সম্ভাবনা থাকে, এবং উচ্চ রক্তচাপকে আমরা সবসময় নিয়ন্ত্রণ করতে বলি, ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে বলি। যদি আপনার ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের মধ্যে চলে আসে, তাহলে এই যে 1 মিলিমিটার আপনার যে বেড়েছিল 10 মিলিমিটার অফ মার্কারি উচ্চ রক্তচাপের কারণে, সেটা তখন নর্মাল লেভেলেই চলে আসে। আপনার সেটার জন্য আলাদা কোনো চিকিৎসার প্রয়োজন সাধারণত পড়ে না। স্যার, সেক্ষেত্রে গ্লুকোমার চিকিৎসা পদ্ধতির সুবিধাগুলো কি কি রয়েছে? গ্লুকোমা এখন বাংলাদেশে গর্ব করার মতো গ্লুকোমার চিকিৎসা বাংলাদেশে হচ্ছে। আমরা সাধারণত গ্লুকোমার ক্ষেত্রে লেজার দিই। যদি অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা থাকে, তাহলে আমরা এলপিআই করি, আমরা লেজার দিই, দিয়ে একটা বিকল্প একটা রাস্তা তৈরি করে দিই। যে পানিটা আটকে ছিল, সেই পানিটা তখন সেই বিকল্প রাস্তা দিয়ে সাধারণত বের হয়ে আসে। এটা একটা। আর বিভিন্ন ধরনের লেজার পদ্ধতি আছে, লেজারগুলো আমরা সাধারণত দিই। যদি লেজার কোনো ইমপ্রুভ না করে, তাহলে আমরা সাধারণত ট্রাবিকুলেক্টমি নামে এক ধরনের অপারেশন আছে, সে অপারেশন করি। এবং সবচেয়ে মজার হচ্ছে যে এখন সবচেয়ে আধুনিক যে অপারেশন করি, যেমন আহমেদ বাল্ব আমরা ইমপ্লান্টেশন করি, সব অপারেশনগুলি বাংলাদেশে এখন হচ্ছে। যা হলে যদি আমরা সঠিক সময়ে রোগীর চিকিৎসা ডায়াগনোসিস করতে পারি এবং চিকিৎসা শুরু করতে পারি, তাহলে অন্ততপক্ষে একজন গ্লুকোমা রোগী অন্ধত্বের শিকার হবেন না। এবং আপনার মাধ্যমে একটা জিনিস আমি ডায়াবেটিস বিশেষ করে গ্লুকোমা রোগীদেরকে আমি জানাতে চাই, সেটা হচ্ছে যে গ্লুকোমা কিন্তু আপনার সারা জীবনের একটা অসুখ, এবং রোগীকে আমরা যে চিকিৎসকরা যে প্রেসক্রিপশন করে যে ওষুধগুলি দেয়, যে ড্রপগুলি দেয়, সেগুলি কিন্তু কখনো চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনো বন্ধ করা যাবে না। আপনার ড্রপগুলি আপনাকে কন্টিনিউ করতে হবে। তারপর চিকিৎসক সিদ্ধান্ত নেবেন যে তিনি লেজার দিবেন না তিনি অপারেশন করবেন। চমৎকার তথ্য, এবং এটি কখনোই নিরাময়যোগ্য কোনো ব্যাধি নয়, নিয়ন্ত্রণযোগ্য। সেক্ষেত্রে নিয়ন্ত্রণে রাখার জন্য যেমন আপনি বলছিলেন, ওষুধগুলো কন্টিনিউ কতটুকু কোন ডোজে করবে সেটা চিকিৎসকের পরামর্শ মানবে, এবং পাশাপাশি স্যার উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করাটা খুব বেশি জরুরি, খুব জরুরি। আমরা তো ডায়াবেটিস থেকে এই প্রসঙ্গটিতে চলে এসেছিলাম, যারা ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে তাদের ক্ষেত্রে ঝুঁকি অনেক মাত্রায় বেশি। ডায়াবেটিসের কারণে অনেক সময় আমরা দেখি বারবার চোখের চশমা পরিবর্তন করছে। আসলে চশমা পরিবর্তন কি কারণে করতে হয়, মানে পাওয়ারের আপ ডাউন হবার কি কোনো শঙ্কা রয়েছে কিনা? হ্যাঁ, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমাদের কাছে অনেক রোগী আসে যে স্যার আমি একটা চশমা ব্যবহার করেছি কয়েকদিন আগে, কিন্তু আবার চশমাটা আমার চেঞ্জ করতে হচ্ছে। আবার আমার দেখা যাচ্ছে স্যার 2-3 মাস পর পরে আমার চশমা চেঞ্জ করতে হয়। আমি অনেক দাম দিয়ে চশমা কিনি, কিন্তু স্যার আমার চশমা কেন বারবার চেঞ্জ করতে হচ্ছে? আমরা তখন রোগীকে প্রথম প্রশ্নটাই করি যে আপনার ডায়াবেটিস আছে কিনা। ডায়াবেটিস মানে কি? ডায়াবেটিসের কারণে আমাদের শরীরে রক্তের মধ্যে শর্করার পরিমাণ বেড়ে যায়। যদি শরীরে রক্তে যদি আপনার শর্করার পরিমাণ বেড়ে যায়, মানে সুগারের পরিমাণ বেড়ে যায়, তাহলে আমি যে একটা কথা বলেছিলাম যে অ্যাকুয়াস হিউমার নামে একটা পদার্থ থাকে আমাদের চোখে, সেই অ্যাকুয়াস হিউমারের মধ্যেও আপনার শর্করার পরিমাণটা বেড়ে যায়। আচ্ছা, তাহলে সেই শর্করা যখন অ্যাকুয়াস হিউমারে বেড়ে যায়, তখন সেই শর্করাটা কি করে আমাদের চোখের যে ভিতরে যে লেন্সটা থাকে, সেই লেন্সের ভিতরে প্রবেশ করে পানি সহ।
যার ফলে কি হচ্ছে, চোখের লেন্সটা ফুলে যাচ্ছে। তখন এটাকে বলে মায়োপিক শিফট। যে রোগী আপনার কাছের জিনিসটা তখন ভালো দেখতে পেত না, তখন তিনি খুব ভালো দেখতে পাচ্ছেন, কিন্তু দূরের জিনিসটা তিনি তখন ভালো দেখতে পান না। সেই অবস্থায় যখন একজন চক্ষু চিকিৎসকের কাছে আসেন, চক্ষু চিকিৎসক যদি এই অবস্থা দেখেন যে একজন রোগী দূরের জিনিসটা ভালো দেখতে পাচ্ছেন না, বাট কাছের জিনিস ভালো দেখতে পাচ্ছেন, তখন তাকে আমরা এক ধরনের চশমা দিই। কিন্তু পরক্ষণেই দেখা যাচ্ছে যে এই রোগী যদি এখন ডায়াবেটিসটা কন্ট্রোলের মধ্যে নিয়ে আসে, ইনসুলিন ব্যবহার করছেন বা তিনি খুব স্ট্রেনিয়াস এক্সারসাইজ করছেন, মানে আপনার ডায়াবেটিসটা নর্মাল লেভেলে চলে আসছে, তখন দেখা যাচ্ছে যে যে একোয়াস থেকে আপনার সুগারটা লেন্সের ভিতর ঢুকেছিল সেটা বের হয়ে আসছে। আচ্ছা, যার ফলে কি হচ্ছে, তার চোখের পাওয়ারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। একদমই। এই অবস্থায় যখন একজন রোগী আমার কাছে আসে, তখন তো আমি চশমা দিচ্ছি, তখন তিনি আবার আরেক ধরনের পাওয়ার ব্যবহার করছেন, যার ফলে রোগী কিন্তু কখনো কমফোর্ট ফিল করেন না। এই জন্য আপনার মাধ্যমে যারা দর্শক শ্রোতা শুনছেন, আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা অবশ্যই ডায়াবেটিস যখন কন্ট্রোলে থাকবে, তখনই সাধারণত আপনি একজন চক্ষু চিকিৎসকের কাছে যাবেন। যদি আপনি চোখে কম দেখেন, সেই চিকিৎসক তখন আপনাকে সঠিক মাত্রার সঠিক পরিমাণের আপনাকে চশমা দেবেন, সেটি হবে আপনার জন্য প্রকৃত চশমা। এবং স্যার, অনেকে দেখা যায় যে চশমার পাওয়ার পরিবর্তন হয়ে গিয়েছে, কিন্তু যেহেতু কিছুদিন আগে চশমাটির পাওয়ার নিয়েছে, নতুন চশমা বানিয়েছে, পরবর্তীতে আর চিন্তা করে যে থাক, পরিবর্তন করার প্রয়োজন নেই, এই একই পাওয়ারে আমি কন্টিনিউ করি, এটা কি চোখের জন্য কোনো ক্ষতির কারণ হতে পারে? অবশ্যই ক্ষতিকর। আপনি একটা জিনিসকে দেখতে পাচ্ছেন না, আপনি জোর করে দেখতে চাচ্ছেন, তার ফলে আপনার চোখে স্ট্রেন হচ্ছে, চোখে পেইন হচ্ছে, চোখে চাপ পড়ছে। সেই চোখের চাপের কারণে আপনার চোখ ব্যথা করতে পারে, আপনার মাথা ব্যথা করতে পারে, কপাল ব্যথা করতে পারে। তো এইসব কারণগুলিতেও আমি বলবো যে না, অবশ্যই একজন চক্ষু চিকিৎসকের পরামর্শক্রমেই আপনি চশমা পরবেন। অনেকে আছে যে চশমার দোকান থেকে যে কোনো একটা চশমা নিয়ে পড়তে শুরু করেন। সঠিক মাত্রায় যদি সঠিক পরিমাণ যে পাওয়ারটুকু ওনার দরকার, সেই পরিমাণ পাওয়ার যদি উনি ব্যবহার না করেন, তাহলে ওনার চোখ ব্যথা করবে, মাথা ব্যথা করবে। তো এমনি চশমা পরে কখনো আরাম পাবেন না। নিশ্চয়ই। প্রত্যেকটি ব্যক্তিকে সচেতন হওয়াটা খুব বেশি জরুরি স্যার। ডায়াবেটিস এমন একটি জটিলতা যেটির কারণে পাওয়ার আপ ডাউন করছে, গ্লুকোমা হচ্ছে, এবং অন্ধত্ব হওয়ার সংখ্যা কতটুকু? খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। বিশ্বে যে কয়েকটি কারণে স্থায়ীভাবে অন্ধত্ব হয় মানুষ, এর মধ্যে ডায়াবেটিস অন্যতম। ডায়াবেটিসের কারণে যদি ডায়াবেটিসটা অনিয়ন্ত্রিত থাকে বা দীর্ঘমেয়াদী, বিশেষ করে 5 বছরের বেশি যদি থাকে, এবং তার সাথে আমি বলেছি যদি তার রক্ত শূন্যতা থাকে, তার শরীরে কোলেস্টেরল বেশি থাকে, হাইপার লিপিডিমিয়া থাকে, তিনি যদি আবার প্রেগন্যান্ট লেডি হয়ে থাকেন, গর্ভবতী মা হয়ে থাকেন, তাহলে তাদের ক্ষেত্রে চোখের রেটিনোপ্যাথি হওয়ার চান্স অনেক বেশি। চোখের পিছনে যে অংশটুকু থাকে এক ধরনের একটা পর্দা, যে পর্দাটা হচ্ছে আমাদের স্নায়ু দিয়ে তৈরি, সেটা হচ্ছে আমাদের মস্তিষ্ক থেকে জিনিসটা আসে। সেখানে সাধারণত একটা ছবি তৈরি হয়, সেই ছবির মাধ্যমেই আমরা সাধারণত একটা জিনিসকে দেখি। ডায়াবেটিস যদি অনিয়ন্ত্রিত থাকে তাহলে কি হয়, আমাদের যে চোখের রেটিনার মধ্যে যে রক্তের নালীগুলি থাকে, যে রক্তের নালীর মাধ্যমে রেটিনায় খাবার পৌঁছে, এখন আমি রেটিনার রক্তের নালীগুলিকে ব্লক করে দিলাম, তাহলে যে অংশটা ব্লক করলাম পরবর্তী অংশ কিন্তু আপনার কোনো খাবার পায় না। আচ্ছা, তাহলে কি হচ্ছে, রেটিনাটা শুকিয়ে যাচ্ছে, এটাকে বলে ইস্কিমিয়া। তখন সেখানে আপনার অক্সিজেনের পরিমাণটা কমে যাচ্ছে, অক্সিজেনের ডিমান্ডটা কমে যাচ্ছে। সেখান থেকে তখন এক ধরনের পদার্থ তৈরি হয়, সেটাকে বলে VEGF, ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর। ওই VEGF পদার্থটা নতুন নতুন রক্তের নালী তৈরি করে। আচ্ছা আচ্ছা, সেই রক্তের নালীগুলি হচ্ছে ইমমেচিউর, আপনার মেচিউর না। যে আপনি চিন্তা করেন যে একটা নবজাতক শিশু মাতৃগর্ভ থেকে যদি 3 মাস পরে যদি জন্ম নেয়, তাহলে সেই শিশুটি তো আবার স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না। একদমই তাই। তাহলে এই ইমমেচিউর রক্তের নালীগুলি তৈরি হওয়ার পরপরই ছেড়ে যায়। যখন আপনার ইমমেচিউর রক্তের নালীগুলি তৈরি হয়ে ছেড়ে যাচ্ছে, তার মানে কি হচ্ছে, আপনার রেটিনার মধ্যে পানি জমছে, রেটিনের মধ্যে আপনার তরল পদার্থ জমছে, রেটিনের মধ্যে লিপিড প্রোটিন জমছে, রেটিনের মধ্যে রক্ত জমছে। রেটিনার যে স্বচ্ছতা ছিল, যে একটা স্বচ্ছ পর্দা ছিল, সেই স্বচ্ছতাটা থাকে না। আচ্ছা আচ্ছা। এবং মেকুলা, রেটিনার মধ্যে একটা অংশ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা, সেটা হচ্ছে মেকুলা। সেই মেকুলার মধ্যে যদি আপনার দীর্ঘদিন যদি পানি জমে থাকে, তাহলে মেকুলা তো কোনো খাবার পায় না, যার ফলে কি হচ্ছে, একজন মানুষ স্থায়ীভাবে অন্ধত্বের শিকার হয়। আমি আবার একটা জিনিস চিন্তা করেন, আমি আমার রোগীদেরকে বলি যে মনে করেন আপনার একটা বন্যার পানি একটা দীর্ঘদিন আপনার একটা ধান গাছের উপরে 2 মাস 3 মাস ধান গাছের উপরে ছিল, তার ধান গাছটা নিশ্চয়ই বাঁচবে না। তা আপনার চোখের মেকুলার যে রেটিনার যে লেয়ারগুলি থাকে, সেই লেয়ারে আপনার পানি ঢুকে আছে, রেটিনা কোনো খাবার পাচ্ছে না, তাহলে আপনার সেই রেটিনার লেয়ারগুলি কোনো খাবার পাচ্ছে না। রেটিনা কি আপনার দীর্ঘদিন একটা প্রেসারে থাকে, তাহলে কি আপনার রেটিনার কোষগুলি কি ভালো থাকবে? নিশ্চয়ই ভালো থাকবে না, এবং রেটিনার কোষগুলি ড্যামেজ হবে। আমাদের মস্তিষ্ক যদি ড্যামেজ হয়, আমরা যেরকম আপনার
একটা স্ট্রোকজনিত কারণে আমরা যখন সুস্থ লাইফ লিড করতে পারি না, হয় আপনার একটা শরীর প্যারালাইজড হয়ে যাচ্ছে, অথবা আপনি কথা বলতে পারছি না, অথবা একজন পেশেন্ট মারাও যেতে পারে। তো আপনার রেটিনা তো আপনার মস্তিষ্ক থেকেই আসছে, তাহলে সেই জায়গাটা যদি আপনার ক্ষয় হয় তাহলে আপনার সেই স্বাভাবিকভাবে একজন মানুষ চোখে দেখতে পারে না। তো আসার কথা হচ্ছে যে আমাদের কাছে যখন রোগীরা আসে কমপ্লেন করতে পারে, প্রাথমিক লেভেলে সাধারণত রোগীরা কোনো কমপ্লেন থাকে না, কিন্তু অনেক সময় আসে যে স্যার আমার চোখের সামনে মশা মাছি কি যেন ভাসছে। তখন আমরা তার রোগটা আমরা সাধারণত আমরা যারা রেটিনা স্পেশালিস্ট আছি আমরা রোগীর চোখের মনিটাকে বড় করে আমরা রেটিনাটাকে দেখতে চেষ্টা করি স্লিট ল্যাম্পের মাধ্যমে। বিভিন্ন ভক লেন্স আছে বা ইনডাইরেক্ট অপথলমোস্কোপ আছে, আমরা সেই লেন্সের মাধ্যমে যন্ত্রপাতির মাধ্যমে আমরা সাধারণত চোখের রেটিনাটা বিশদ আকারে আমরা দেখি। যদি দেখি যে তার রেটিনায় রক্তকরণ হচ্ছে, পানি জমেছে, তখন আমরা তাকে কিছু পরীক্ষা নিরীক্ষা দিই, যেমন ওসিটি মেকুলা আমাদের দেশে হচ্ছে, আমাদের বিভিন্ন সেন্টারগুলিতে হচ্ছে। আমরা যে সকল হাসপাতালগুলিতে কাজ করি প্রত্যেকটা সেন্টারগুলিতে এখন আপনার সেই উন্নত বিদেশে যে ধরনের যন্ত্রপাতি আছে সে আমাদের যন্ত্রপাতিগুলি আমাদের হসপিটালগুলিতেও আছে। আমরা সেই যন্ত্রপাতিগুলি দিয়ে আমরা ওসিটি মেকুলা করি, আমরা ফান্ডাস ফ্লোরোসিস এনজিওগ্রাম করি। আমরা দুটো জিনিস দেখি, যে যদি দেখি এখানে পানি জমেছে তাহলে সাধারণত আমরা কিছু ইনজেকশন পাওয়া যায়, বিদেশি ইনজেকশন বাংলাদেশে আসে, যেমন অ্যাভাস্টিন, লুসেন্টিস, আইলিয়া, ভিসিক, অজরডিক্স, বিভিন্ন ধরনের ইনজেকশন আছে। সেই ইনজেকশনগুলি দিয়ে সাধারণত আমরা পানিটাকে আমরা শুকাতে চেষ্টা করি। আর যদি রেটিনা শুকনো অবস্থা আমাদের কাছে আসে, আমরা ফান্ডাস ফ্লোরোসিস এনজিওগ্রাম করে দেখি যে তার রেটিনাটা শুকনো, ইস্কিমি হয়ে আছে অলরেডি, তখন আমরা তাকে ইনজেকশন আমরা দিই না। তখন আমরা তাকে যে অংশটুকু ড্যামেজ হয়েছে সেই জায়গাগুলিকে আমরা লেজার দিয়ে আমরা বার্ন করে অক্সিজেনের পরিমাণটাকে আরও কমিয়ে দিই, যাতে ওইখান থেকে বিজিএফ নামে পদার্থটা রিলিজ না হতে পারে। কারণ বিজিএফ ভালো জিনিস, কিন্তু আমার এই জিনিসটার জন্য নতুনভাবে তৈরি হচ্ছে, এটা আমার জন্য ক্ষতিকর। সো আমরা এই বিজিএফ অংশটাকে আমরা সাধারণত আমরা ড্যামেজ করে দিই, যাতে নতুন কোনো রক্তের নালী তৈরি না হয়। একটা জিনিস দেখেন, আমরা তখন কি করি, ওই জায়গাটায় লেজার দিই। কিন্তু যদি এর চেয়েও বেশি জটিল অবস্থা আমাদের কাছে আসে, যেমন আপনার চোখের ভিট্রিয়াস হেমোরেজ নিয়ে আসছে এবং তার চোখের রেটিনার ভিতরে যে রক্তক্ষরণ হয়ে আসছে, সেই রক্তক্ষরণটা কোনোভাবেই ইনজেকশন দিয়ে বা লেজার দিয়ে কমানো যায় নাই, অথবা রেটিনা তার ছিঁড়ে গেছে, ট্রাকশনাল রেটিনাল ডিটাচমেন্ট হয়ে গেছে। রেটিনার দুটো লেয়ার, একটা লেয়ার যদি একটা লেয়ার থেকে ছিঁড়ে যায় তাহলে সে তো আপনার কখনো ভালো দেখবে না। রেটিনা যদি ছিঁড়ে যায়, অথবা আমরা যদি দেখি যে না তার অপটিক নার্ভ ড্যামেজ হচ্ছে, তখন তাকে আমরা সাধারণত আমরা অপারেশন করি, আমরা ভিট্রেক্টমি করি। তার এক্ষেত্রে একটি বিষয় জানতে চাই যে আমরা তো একদম আলোচনার শেষ প্রান্তে আছি, চোখের চিকিৎসার ক্ষেত্রে আমরা এখন আস্থা রাখতে পারি না দেশের চিকিৎসকদের প্রতি। আমাদের চিকিৎসা ব্যবস্থা কতটুকু উন্নত হয়েছে এবং চোখের যত্নে আপনার দর্শকদের উদ্দেশ্যে কি পরামর্শ থাকবে একদম ছোট্ট করে? আমি আপনার মাধ্যমে আমার দর্শক শ্রোতা যারা শুনছেন, আমি আসলে গর্ব করার মতো বিষয়, আগে চোখের যে কোনো সমস্যার কারণে মানুষ আমাদের পার্শ্ববর্তী দেশ বা উন্নত দেশগুলিতে চলে যেতেন। এখন আমাদের দেশে অনেক ভালো চিকিৎসক, ভালো মানের চিকিৎসক, ভালো মানের হাসপাতাল এবং ভালো মানের যন্ত্রপাতি আছে। আপনারা অন্ততপক্ষে চিকিৎসকদের পরামর্শ নেবেন। আর বিশেষ করে আপনার মাধ্যমে আমার দর্শক শ্রোতা যারা শুনছেন, যাদের ডায়াবেটিস আছে এবং উচ্চ রক্তচাপ আছে, আমি আবারও বলছি, যাদের ডায়াবেটিস আছে এবং উচ্চ রক্তচাপ আছে তারা বৎসরে অন্ততপক্ষে একবার একজন রেটিনা বিশেষজ্ঞকে দিয়ে আপনার চোখ পরীক্ষা করাবেন। যাদের চোখে ট্রমা হয়, আঘাত হয়, আপনি সাথে সাথে একজন চক্ষু চিকিৎসকের পরামর্শ নেবেন। আপনি পুষ্টিকর খাবার খাবেন, চোখের প্রতি যত্ন নেবেন, তাহলে অন্ততপক্ষে আমরা অন্ধত্বের শিকার হব না। আমরা জাতি হিসাবে আমরা স্বাবলম্বী হব, স্বনির্ভর হব। আপনাদের অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের এই কথাগুলো আজকে শুনছেন। স্যার আপনাকেও ধন্যবাদ। আসলে চোখের যে কোনো সমস্যার রোধে সতর্কতার কোনো বিকল্প কিছু নেই, সেটি হোক নবজাতক সন্তান, হোক মধ্যবিত্ত, মাঝবয়সী কিংবা বৃদ্ধদের। প্রত্যেকটি ব্যক্তিকে সচেতন হওয়াটা খুব বেশি জরুরি এবং তারই প্রেক্ষিতে আমাদের আজকের আয়োজন। ভালো থাকবেন প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24 এর সাথেই থাকুন।